powered by One Feather Entertainment. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তি। গল্প পাঠে সৌপ্তিক, নিস্তারিণীর ভূমিকায় আত্রেয়, অন্যান্য চরিত্রে সৌপ্তিক এবং আত্রেয়। শুরু হচ্ছে মুক্তি। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যোগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরিযোগী। নিস্তারিণীর স্বামী হরিযোগীর গ্রামের উত্তর মাঠে একখান বড় কলা বাগান ছিল। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট একটা মণিহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হল, কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতেও নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাকে হরিযোগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি, অনেক পুষ্যি বাড়িতে। দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযোগীর মা, হরিযোগীর 2টি ছোট ভাই, এক বিধবা ভাগ্নি, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির কোনোদিন অভাব হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বউ ঝির কথা উঠলে সকলেই বলতো, হরিযোগীর বউয়ের মতো প্রায় দেখতে গো। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্ত ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘড়া কাঁখে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উত্তম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় উঁত বটের ছায়ায় প্রস্তুত উঁত ফুলের মাদকতাময় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘড়া কাঁখে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা উঁত ফুলের সুবাস ছড়াবে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয়কে নয় করবার অমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এহেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রামবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগাল। হরিযোগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায়, তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল, আমাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে আমি অনেক পরতে পারবো।
জাদমান খুইয়ে বৃন্দাবনই কেন, বেনারসি পড়বার শখও আমার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিন্তু কিঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোঁসাইপাড়া, গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোঁসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার প্রাক্কালে, শীতকাল। হঠাৎ সে দেখল কাদের একটি বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত। দেশের ঝি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিল, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করল না। একটু পরেই সে দেখল বধূটি মাটি থেকে উঠতে পারছে না, বোধহয় হাঁটু মুচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বলল, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সেই অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বলল, ওঠো মা, আমার উপর ভর দিয়ে। কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যোগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভানতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস, অক্লান্ত। যেমন পরিশ্রম করতে পারে তেমনই মুখরা, আর তেমনই সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়াল। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বলল না। বুঝতে পারল গোঁসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাঁপাকলা ও নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুড়কি পাঠিয়ে দিলে গোঁসাইপাড়া। বলল, আমার ছেলেকে দিয়ে এসো গে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোঁসাই বাড়ির ছেলে যোগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনো দিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। এই সংবাদ নিস্তারিণী যখন প্রথম শুনল, তখন 2-3 দিন ধরে তার চোখের জল থামেনি। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টি গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিম উঠানে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণপাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে। এমন সময় বাড়ুজ্জে বাড়ির মেয়ে খান্তমণি এসে বলল, ও যোগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইল। বাড়ুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বলল, কি দিদিমণি, একটা কথা বলবো? হ্যাঁ বলো দিদিমণি। আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকুচ্ছে না। কাল ধান ভেজে 2টো চিঁড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে? কাটাখানেক দেবে গো। নিস্তারিণী এদিক ওদিক তাকিয়ে দেখল তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা।
পরে বলল, দাঁড়াও দিদিমণি, দিচ্ছি। চাল ঘরে আছে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে যে, দেখতে পেলে বড্ড বকবে আমাকে। তা বকুকে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আর একবার বাড়ুচে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নামডাক ওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যোগী বউ দেখল বাড়ুচে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় ঠাকুরন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। নিস্তারিণী গিয়ে বললেন, ঠাকুরুন, আসুন, আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? ঠাকুরন সূচি বেয়ে মানুষ। তাছাড়া বাড়ুচে বাড়ির গিন্নি হয়ে যোগী বাড়ির আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে এ যখন চিরদিনের, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকতলায় চিতায় শোবে, সেদিনটি ছাড়া আমার আর শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বলল, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলে আমার এই স্তক আর রক্ষে রাখবে না। আসুন, আপনি আমার বাড়িতে আসুন। মিছিমিছি এখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুয়ে সিঁড়ি পেতে দাওয়ায় বসালো। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝল বড় ঘরের গিন্নি ঠাকুরন এ বাড়িতে কোনো কিছুই খাবে না। খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া মর্তমান কলা তাকে দিয়ে বলল, এটা নিয়ে যান দয়া করে। আর তো কিছুই নেই, শুধু ওই কলা বাগানটুকু আছে। কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিচ্ছুই দিতে পারি না। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মণিহারি জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বলল, ওগো, আমার জন্য কি আনবে? কি নেবে বলো? ফুলন শাড়ি আনবো? না, শোনো, ওসব না। একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়ি দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিতে থাকে। কি একটা নাম বলল। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাঠির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা, তরল আলতা, তরল আলতা। কত দাম? 10 পয়সা। হ্যাঁ গো, আনবে এক শিশি আমার জন্যে? সে দেখবো ক্ষণ। গোটা 5 টাকা যদি খেয়ে দে মুনাফা রাখতে পারি, তবে এক শিশি ওই কি যে আলতা, ও তোর জন্য ঠিক এনে দেবো। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই তরল আলতা পায়ে দেয়।
সূত্রপাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময়ে যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজরি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন। সে অবাক হয়ে বলল, হ্যাঁ বউ, ও শিশিতে কি কি মাখছো পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। এক কাল হেসে বলল, এটা আলতা দিদিমা, এর নাম তরল আলতা। মা, পাতা আলতা দেখে এইছি চিরকাল, শিশিতে আলতা থাকে কখনো তো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। অমনি টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী প্রীতিমের মতো দেখাচ্ছে। এসব ৩০-৩৫ বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের তাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযোগী বহুদিন হলো মারা গিয়েছেন। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ ৩-৪ বছর হলো একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা যায়ের এক মেয়ে, এক ছেলে। ৩৫ বছর আগের সেই উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সেই গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালে খড় নেই। ৩-৪ জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের ওপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ার খানিকটা ভেঙে পড়েছে। পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের শ্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কি, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মণিহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। ৩ বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলাবাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরে এলো না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার ২জন মুসলমান পথিক এসে খবর দিল, সাধন মুখ খুঁজরে কলাবাগানের ধারের পথে কাদার ওপরে পড়ে আছে। দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখল সাধন সত্যি উপুর হয়ে কাদার ওপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা। তার ওপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। ক্রমেই বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পরের বছরই সে বিধবা স্ত্রী ও
ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের, বেশ কর্মঠ, স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা। কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল। কাছে এসে বলল, কি ঠাকুমা? তোর মাকে একটু ডেকে দে বাচ্চা। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2 ভাত খাবো রে। তোর ঠাকুমাকে গিয়ে বল। পুত্রবধূ ঝংকার দিয়ে বলল, ভাত বললেই অমনি ভাত? খাবে কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুমাকে। তবে এক গাল খই কি চিড়ে যা হয় দে এখন। খিদেই যে মরে যাচ্ছি রে বাবা। হ্যাঁ, আমি তোমার জন্য বামুন পাড়ায় বেরোই লোকের দৌড় দৌড়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো না বাপু। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সে মাঝে মাঝে ভাবে সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার। আশ্চর্য! একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বলল, বলি হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর রয়েছে 24 প্রহরের জন্য, ভাত খেলেই হলো অমনি? বলি স্বামী পুত্র খেয়েছ, দেওর খেয়েছ, এখনো স্বাদ মেটেনি? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বলল, স্বামী পুত্র তো তুমিও খেয়েছিলে, তবুও 3 বেলা 3 থালা ভাত মারো, লজ্জা করে না বলতে? নিস্তারিণীর শাশুড়ি এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধাল। সাধনের বউকে ডেকে বলে দিল, ওকে কিছু খেতে দিবি নি আজ, এই আমি বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সে খাবে। আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি আর শুধু শুয়ে থাকি। রোগ নিয়ে শুয়ে থাকলি এ সংসার চলে না। তার উপর আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখল দে, চোখল দে, হাত পা ফুলছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বলল, খাবো খাবো, বেশ করবো খাবো। আমার খোকা কলা বাগান সামলে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদবির করতে গিয়েই বাচ্চা আমার চলে গেল। বাপ ছেলের রক্ত জলকারা কলা বাগান, মনোহারীর ব্যবসা সব তোমরা ঘোচালে। এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয় দিতে হবে। বাসি একা ছাই খেতে দেব? ডাইনি ডাক্কুসি, আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। নইলে কি না ছিল? গোলা ভরা ধান ছিল না, হাঁড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি ছাগল গরু ছিল নাকি?
উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযোগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। তাদের একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মায়ের হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সেই টাকা থেকে 20টা টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তের চাষা গায়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এই সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুরমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে রোগের দুষ্ট ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযোগী বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে এই সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধপধপে ফর্সা, মুখ চোখ ভালোই। মাথায় এখনো এক ঢাল চুল, একটি চুলেও পাক ধরেনি। যোগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারাও বেশ সুন্দরী। তারা বলাইয়ের থেকে ছোট, এইমাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বলল, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বলল, দেখ দেখি ছোট বউ আমায় কিনে রাক্ষসী ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়েছি। আমার স্বামী ছেলে অন্য উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেনি। নির্মলা বলল, সে তো তুমি ওনাকেও বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি আমি দুটো ভাত। না, আজ না। তোমার গা ফুলেছে, মুখটাও তো খুবই ফুলেছে। তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি বাছা। আচ্ছা এখন চুপ করো তো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকাতে আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছা করে, কিন্তু আগ্রহ করে খেতে দেওয়ার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, দুটো ভাতও কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময়ে সে নাতিকে ডেকে চুপি চুপি বলল, ও পিন্টু, দুটো পেয়ারা আনতে পারবি? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার,
যাবি না ওই বুড়ির কাছে। ওর পাণ্ডুর রোগ হয়েছে। ও রোগ খুব ছোঁয়াচে রোগ। ছেলেকে বসে আছে ডাইনি বুড়ি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেব যদি যাস ওর কাছে। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুঁশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠানের আম গাছটা বাঁশ ঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চি চি করে প্রথমেই ডাকল, পিন্টু, ও পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বলল, কি ঠাম্মা? আমার জন্য সেই পেয়ারা আনলি রে বাবা? না ঠাম্মা। আনিসনি? ছেলে মানুষ, ভুলে গিয়েছিস। বস, এখানে বস। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না। মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ছোট বউ করে ডাক দিল, কিন্তু কেউ উত্তর দিল না, কারণ এ সময় বাড়িতে কেউ থাকে না। আরও দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বলল, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলে? নিস্তারিণী চি চি করতে করতে বলল, কাতরে কাতরে মরে গেলাম যে। তা যদি তোমাদের একজনের উত্তর পাওয়া যায়। একজন এমন রোগী বাড়িতে রয়েছে। বসো বসো বসো, একটু বসো এখানে। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুর বাড়ি। নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী। এইমাত্র শ্বশুর বাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এখনই গরম মুরগি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুরগি খেতে দেব। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শোনবার জন্য সে এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বলল, ও জ্যাঠাইমা, আমি এখন খেতে বসতে পারবো না। তোমার জামাই মুরগি মেখেছে, তা নিয়ে বেলডাঙায় ফেরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই। মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে। ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলি তলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যাও তো মা। পরে সুর খুবই নিচু করে বলল, মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না। আমার যেন নাম করিস নে। তারা বলল, সে আমি পারবো না। অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুমা টের পেলে আমায় বকে ভূতে ঝাড়াবে। চললাম আমিও। বৌদিদি শুনে যাও, জ্যাঠাইমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠোনে দাঁড়িয়ে বলল, বলি এত ডাকের ওপর ডাক কেন? আমার সংসারে তো কাজকর্ম নেই। তোমার কাছে বসে থাকলেই আমার চলবে। কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বলল, বৌমা, আমার উপর রাগ করিস না। আমায় দুটো ভাত দে। জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো?
খিদে পায় না আমার? আমি জানি নে, আদিক্ষেতার কথা শোনো। খিদে পাই তা আমি কি করব? ঠাকুমা এলে বলো। ঠাকুমা না বললে আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়? ওকে একটু দেখে দে আমার কাছে, বড্ড দেখতে ইচ্ছে করছে যে। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, ও অত সোহাগে আমার কাজ নেই। ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটা বাকি। নিস্তারিণী মিনতির সুরে বলল, অমন করে বলতে নেই বৌমা। তাকে দে, একবার ডেকে দে। ও কিছু হবে না, দে রে, একবার ডেকে দে। পুত্রবধূ হাত পা নেড়ে বলল, না না, হবে না। তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিশ্রীর ছোঁয়াচে রোগ। আমার ছেলে আমি পাঠাতে পারবো না তোমার কাছে। গেলে তো আমার যাবে, তোমারটা কিছু না। কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝড় করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেল চিটে বালিশটা ভিজিয়ে দিল। এমন কথাও মানুষকে কেউ বলে, তাও আবার নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, এই অবোধ শিশু। মা কালী তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সেনা তার ঠাকুরমা, বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বলল, কেমন আছো দিদি? দেখি একটু গাখানা দেখি। নিস্তারিণী না ঘুম না চড়ে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বলল, কে ছোট বউ? তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডু রোগ হয়, আজ আমায় বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে কি আমার কেউ নয়? বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগল। নির্মলা বলল, চুপ করো লক্ষ্মী দিদি আমার, চুপ করো তুমি। সবই তোমার কপাল। প্রতিমার মতো বউ ছিলে, সবই তো দেখেছি। স্বভাব চরিত্র সম্বন্ধে কেউ কোনোদিনও একটা কথাও বলতে পারেনি। কেন? আমি আমার দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে। আমার পা থেকে বেগুন পোড়া মেখে খেত। আর আজ আমি নাকি ডাইনি তোদের কাছে? হ্যাঁ, চুপ করো দিদি, ও সব কথা আমি সব জানি। এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বলল, 2 ভাত। না, আমায় বকিও না। সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম। এ নাও 2 মুড়ি নিয়ে এসেছি। শোনো ছোট বউ, অভিলাষ আজ গরম মুরগি মেখেছে। ওই যে তারা বলে গেল। সেসব হবে না। গুড়ের মুরগি কেউ জ্বর হলে খায় না। তেল নুন দিয়ে 2 মুড়ি মেখে দিই, খেয়ে 1 ঘটি জল খাও, আজ রাত্রিটুকু পড়ে থাকো। শুনেছ কাণ্ড? বাজারে নাকি চালের বালি 1.5 টাকা।
ভাত আর খেতে হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে ওই বিধবার পুরি চালাবে? ধানও পুড়িয়ে এসেছে। এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণই জুটবে। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনল। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ, তবুও 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাঁশশলা কি চামরমণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 3.5 সের হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তোমায় একটা কথা বলি। খাওয়া দাওয়ার বড্ড কষ্ট। 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছেই তোমার কোনো অভাব নেই। গোলা আরো উতলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করত না কখনো। কিন্তু তখনকার দিনে এই সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার ওপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বলল, দিদি, এই দুধটুকু খেয়ে নাও। নিস্তারিণী বলল, আমার এখানে একটু বসো ছোট বউ, কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিঁড়ে কুটতে হবে বাড়ুজ্যেদের। তারপর আবার যে একা সেই একা। সারা দিন রাত আজ 1টি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কত যে দিন কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃশঙ্ক। কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটুও বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করল আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশ ছাড়ে আম গাছের মাথায়। তেলাকুচো লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোঁতা উঠানের রাঙা ডাঁটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞেস করল, বৌমা, এটা কি মাস? বলো না বৌমা। শেষ ভাদ্র। তোমার কি আর হুঁশ জ্ঞান আছে নাকি? ওই তো সেদিন চাবড়া ষষ্ঠী গেল। খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে কত ডাকলে, তা যদি তুমি একটা কথা বলো। বিকেলে ও পাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বলল, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন হয়েছে আসিনি।
বলি শুনছি বড্ড অসুখ তোমার, একবার দেখে আসি এই ভাবলাম। উদরই হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার পিতিমের মতো চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ছলকা দিয়ে গেল যেন। সে চেহারার আর কিছুই নেই। অমন লক্ষ্মী বউ, আহা, তার এত কষ্টও ছিল অদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিস্পৃহ এবং উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে কথা বলছে তা ঠিক বুঝে উঠতে পারে না। সেকালের সেই বড় বউ তো কোন কালে মোড়ে হেজে গিয়েছে। সেই রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে হয়। পান্তা ভাত কত কাল খায়নি, কিন্তু কেউ যে দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনিব বাড়ি থেকে। কি কি এনেছিস? চুপ করো, দুটো তালের বড়া। গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিল। কতকাল খাইনি, একটু দে আমাকে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বলল, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই। অমন ফুলে ঢোল হয়ে উঠেছে, পাপের দেহ তাই কষ্ট পাচ্ছে, নালে কোন কালে মরে যেত। নির্মলা ধমক দিয়ে বলল, অমন বলিস না বউ, তোর মুখে পোকা পড়বে। সতীলক্ষ্মী মেয়ের নামে কিছু বলো না। তোর আপন শাশুড়ি না, তুই ওইসব কথা মুখ থেকে বের করছিস কি করে? আজ না হয় ও অমন হয়ে গিয়েছে, কি যে ছিল আমি সব দেখেছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরকাল ও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে এ সংসার টিকতো না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বলল, হগ্গে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার একটুও ভক্তি ছেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে? কি বলছিস বৌমা এসব? ওর ছেলেকে খেয়েছে? যাবার অদেষ্টে যাই চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি, তুই তোর স্বামীকে খেয়েছিস। এই কথার উত্তরে খুড় শাশুড়ি ও বউয়ে তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটো ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করল, কিন্তু পারল না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বলল, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী
অসুখের ঘোরের মধ্যেও অবাক হয়ে গেল। বলল, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এঁটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বলল, হে ঠাকুর, ওকে তুমি মুক্তি দাও, বড় কষ্ট পাচ্ছে ও। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনই হল। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বলল, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোনো এক বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বাড়ুজ্যেদের নগিন্নি এসে যেন হেসে হেসে বলছেন, বউ, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। যেসব লোক কতকাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিন রাত ওর বিছানার চারপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পরে শরৎকালের বিকেলের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, বড় বউ, ও বড় বউ, এই কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা নাও, আর ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিতভাবে অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে এক গাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বলল, সতী লক্ষ্মী স্বর্গে চলে গেল রে বৌমা, পায়ের ধুলো নে রে, পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় চায়ের পায়ে হাত ঠেকায়। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।